ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আবার ভৌতবিজ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে আমরা ইতিমধ্যে পরিবেশের ভাবনা শেষ করেছি, তাপ সংক্রান্ত ঘটনাবলী শেষ করেছি এবং রিসেন্ট আমরা আলো শেষ করেছি। এই তিনটে চ্যাপ্টার মিলে টোটাল আমাদের পরীক্ষায় 22 নম্বর আসবে, সেটা আমরা শেষ করে ফেলেছি ইতিমধ্যে। আজ আমরা শুরু করব পরমাণুর নিউক্লিয়াস। তাহলে বলেছি আমি প্রথমে ভালো মার্কস পেতে গেলে এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে, কি ধরনের প্রশ্ন আসবে সেটা জানা দরকার। তাহলে এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ আসবে মাল্টিপল চয়েস, একটা এফএকিউ আসবে, 1 নম্বরের ছোট যে উত্তরগুলো লিখতে হয় সেইগুলো, আর একটা লার্জ টাইপ কোশ্চেন আসবে, 3 নম্বরের একটা প্রশ্ন আসবে। মানে তোমাদের এখান থেকে 3টে প্রশ্ন আসবে, 3টে প্রশ্ন সঠিক উত্তর দিলে তোমরা 5 নম্বর পেয়ে যাবে। তাহলে এখন আমাদের টার্গেট এই 5 নম্বরের জন্য জানা বা পড়া। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদেরকে দ্রুত শেষ করে ফেলতে হবে। ছোট চ্যাপ্টার, 5 নম্বর আসবে, খুব দ্রুত আমাদেরকে শেষ করে ফেলতে হবে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস, পরমাণু জানো, সকলেই জানো পরমাণু তৈরি পরমাণুর নিউক্লিয়াস এবং তার চারিপাশে ইলেকট্রনিক কক্ষ দ্বারা। ঠিক আছে, তা পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন আর প্রোটন। প্রোটন হচ্ছে ধনাত্মক আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত, আর ইলেকট্রন কক্ষপথে থাকা ইলেকট্রন সেটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যেই যে অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা বলছি তেজস্ক্রিয়তা। তাহলে এই তেজস্ক্রিয়তা জিনিসটা ঘটে বেশিরভাগ বেশি বা ভারী মৌলগুলোর ক্ষেত্রে, মানে ভর সংখ্যা যাদের বেশি সেটাই ভারী হবে। তাহলে সেই ভারী মৌলগুলোর নিউক্লিয়াসের মধ্যে যে কোনো মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিঘটিত হতে শুরু হয়ে যায়। এই বিঘটিত হতে গিয়ে নতুন মৌলের সৃষ্টি করে ফেলে তারা। এই নতুন মৌলের সৃষ্টি হয়ে গেলে এই যে প্রক্রিয়াটা ঘটে সেটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আছে, এবার এই তেজস্ক্রিয়তা তো ঘটছে, এই তেজস্ক্রিয়তার সাথে ওই মৌলগুলোর নিউক্লিয়াস থেকে কিছু রশ্মি নির্গত হচ্ছে। সেই রশ্মিগুলোকে আমরা বলছি তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মি আবার 3 প্রকার, আলফা, বিটা, গামা। অর্থাৎ ভারী বর বিশিষ্ট বা ভারী যে পরমাণু নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস থেকে এই আলফা, বিটা, গামা রশ্মি বেরিয়ে আসে যখন, তখনই সেটা তেজস্ক্রিয়তা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তা এই তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী বেকারেল। পরবর্তীতে মাদাম কুরি থোরিয়াম যে মৌলটা আছে তার তেজস্ক্রিয়তা আবিষ্কার করে। ঠিক আছে, আর যে এই যে তেজস্ক্রিয়তা যে ঘটনাটা যে মৌলগুলোর মধ্যে দেখা যায় সেটাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই তেজস্ক্রিয় মৌল কারা? থোরিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে পরমাণুর ভারী ভর বিশিষ্ট, উচ্চ ভর বিশিষ্ট মৌলগুলির মধ্যে নিউক্লিয়াসের মধ্যে যে কোনো সময় এটা হতে পারে, মৌলগুলোর নিউক্লিয়াসের মধ্যে যে কোনো সময় স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিঘটিত হতে থাকে। ঠিক আছে, বিঘটিত হতে থাকলে কি এরা নতুন মৌলের সৃষ্টি করে। এই নতুন মৌল সৃষ্টি করার সাথে সাথে কিছু রশ্মিও নির্গত হয়, সেই রশ্মিগুলোই তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এই নতুন মৌলের সাথে এই রশ্মিগুলোর ভেদন ক্ষমতা উচ্চ, ভেদন ক্ষমতা বিশিষ্ট রশ্মি, এগুলোর ভেদন ক্ষমতা উচ্চ। ঠিক আছে, তাই এই প্রক্রিয়াটাকে আমরা বলি তেজস্ক্রিয়তা। তাহলে চলো দেখে নেওয়া যাক আলফা, বিটা, গামা সম্পর্কে আমরা একটু জেনে নিই। ধরো একটা সীসার বাক্স নিলাম, এই বাক্সের মধ্যে অল্প একটু তেজস্ক্রিয় মৌল, ধরো এখানে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম যা খুশি আমরা রেখেছি। এটা রাখার পরে আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করলাম বা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আমরা যদি উৎপন্ন করি বা তৈরি করি, আর এর উপরে যদি একটা ফটোগ্রাফিক প্লেট রাখা হয়, তাহলে এই সীসার বাক্স থেকে বেরিয়ে আসা রশ্মিগুলি একটা নেগেটিভ মেরুর দিকে, একটা পজিটিভ মেরুর দিকে এবং একটা সোজা ফটোগ্রাফিক প্লেটের দিকে চলে যাবে। যেটা নেগেটিভ মেরুর দিকে যাবে সেটা আলফা কণা নামে পরিচিত। এই আলফা কণা হচ্ছে ধনাত্মক কণার স্রোত। নেগেটিভে যায় কে? পজিটিভ। যে নিজে পজিটিভ হয় সে নেগেটিভে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আলফা কণার স্রোত।
অ্যাকচুয়ালি আলফাটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, তাহলে আলফাটা ধনাত্মক। আর পজিটিভের দিকে যাবে কে, যে নিজে নেগেটিভ, সেটা হচ্ছে বিটা। বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, ঠিক আছে। আর যেটা নিস্তড়িৎ সেটাই ফটোগ্রাফিক প্লেটে চলে যাবে, নেগেটিভের দিকেও সরবে না, পজিটিভের দিকেও সরবে না, সেটা হচ্ছে গামা। তাহলে গামা হচ্ছে নিস্তড়িৎ। তাহলে এখানে আমরা জেনে নিই একটু আরো কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মির বৈশিষ্ট্য সম্পর্কে। তাহলে আলফা রশ্মি, দেখো আলফাটাকে আমি এখানে 2 আর এখানে 4 দিয়ে ডিনোট করেছি। এটা অনেকটা হিলিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ না? হিলিয়ামের মৌলের ইয়েটা কি, He2 4, এটাকে আমরা বলে থাকি পারমাণবিক সংখ্যা, এটাকে আমরা বলে থাকি ভর সংখ্যা। তাহলে এর পারমাণবিক সংখ্যা যদি 2 হয়, তাহলে ইলেকট্রন আছে 2টো, প্রোটন আছে 2টো, আর ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন প্লাস নিউটন, তাহলে নিউটন আছে 2টো, ঠিক আছে। যেহেতু এটা একটা কণা, এর চার্জটা ধনাত্মক, তাই এখানে আমাদের ইলেকট্রনটার দরকার পড়ছে না। কিন্তু হিলিয়ামের জন্য ইলেকট্রন এখানে 2টো আছে। হিলিয়ামকে যদি আমরা ভেঙে বলি, হিলিয়ামের 2টো ইলেকট্রন, 2টো প্রোটন, 2টো নিউট্রন আছে, ঠিক আছে। কিন্তু আলফাতে কোনো ইলেকট্রন নেই, কারণ আলফাটা হচ্ছে ধনাত্মক কণার স্রোত, ঠিক আছে। তাই আলফাটাকে আমি এইভাবে লিখেছি, আলফার ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2, ধনাত্মক কণা, এর ভেদন ক্ষমতা বেশি। আমি কি বললাম, সবসময় উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন আলোক রশ্মি তৈরি হয়। আলফার থেকে সব থেকে বেশি উচ্চ ভেদন ক্ষমতা হচ্ছে তোমার গামার, ঠিক আছে। আর এর ভর বেশি, এর ভর বেশি বলেই এর ভেদন ক্ষমতাও বেশি, ঠিক আছে। যেহেতু এটা ভারী, খুবই ভারী, তাই ভেদন ক্ষমতা এর বেশি, ঠিক আছে। গ্যাসকে আয়নিত করার ক্ষমতাও বেশি। যদি বায়ুমণ্ডল দিয়ে আলফা কণা প্রবাহিত হয়, তাহলে আশেপাশের বায়ু আয়নিত হয়ে যাবে, সেই জন্য আয়নিত করার ক্ষমতা বেশি। আয়নিত করার ক্ষমতা বেশি বলেই পরিবেশে ক্ষতিকারক প্রভাবটাও বেশি এর, ঠিক আছে। আর এখানে কি জিঙ্ক সালফাইড ও বেরিয়াম প্ল্যাটিনোসাইডের পর্দার উপরে প্রতিপ্রভা সৃষ্টি করে। এই হচ্ছে আলফা কণা, ঠিক আছে। আলফা কণার বেগ লাগবে না, কিন্তু এই হচ্ছে আলফা কণা, ঠিক আছে। ঠিক এরকম ভাবে বিটা কণা আমরা দেখি। বিটা কণাটা দেখো আমরা লিখেছি 0b1, তাহলে একটা ইলেকট্রন, তার ভর সংখ্যা 0 আর আধান 1, তাহলে এখানে আমরা বলতে পারি যে এর একটা মাত্রই ইলেকট্রন আছে, একটা মাত্রই ইলেকট্রন আছে, আর কিছু নেই। ইলেকট্রনের তো বিষয়টা সেটাই, যে ইলেকট্রনে একটা ইলেকট্রন থাকে, এর প্রোটন থাকে না, প্রোটন নেই, নিউট্রনও নেই, তাই এর কোনো ভর সংখ্যাও নেই। ঠিক তেমনই বিটাটা আমি যেহেতু বললাম ইলেকট্রনের স্রোত, তেমনই বিটাটা নেগেটিভ, ঠিক আছে। বিটার ভেদন ক্ষমতাও বেশি, কিন্তু আলফা থেকে কম, না সরি, আলফার থেকে বিটার ভেদন ক্ষমতা বেশি। তাহলে ভেদন ক্ষমতা অনুযায়ী এখানে আমি লিখছি, ভেদন ক্ষমতা অনুযায়ী এই হচ্ছে ক্রম। ভেদন ক্ষমতা অনুযায়ী আলফার ভেদন ক্ষমতার থেকে বিটার ভেদন ক্ষমতা বেশি, বিটার ভেদন ক্ষমতার থেকে গামার ভেদন ক্ষমতা বেশি। ভর শূন্য, ভর নেই, এখানে 0 দিয়ে ডিনোট করা। গতিবেগ বেশি, প্রতিপ্রবাহ সৃষ্টি করার ক্ষমতা কম। কেন কম? কারণ এর তো তোমার এটা 2+ আয়ন, মানে এখানে 2টো আয়ন আছে, এখানে 2টো আয়ন আছে, 2টো প্রোটন আছে, আর এখানে কিন্তু একটা প্রোটন আছে, তাই এর প্রতিপ্রবাহ সৃষ্টি করার ক্ষমতা কম। আয়নিত করার ক্ষমতাও কম, কারণ আয়নের সংখ্যাটাও কম। আচ্ছা, এখানে আয়নিত করার জন্য তো ভর সংখ্যাটা মানে দরকার নেই, একটা পজিটিভ 1 আর একটা নেগেটিভ 1, ঠিক আছে। এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, এটা সমান, বিপরীত কিন্তু সমান। অন্যদিকে যদি এটা 2+ হয়, মাইনাস হয়, তাহলে কিন্তু এর পজিটিভ, কিন্তু এটা আয়নিত করার ক্ষমতা বেশি, সেই হিসাবেই এখানে বিটার আয়নিত করার ক্ষমতা কম, ক্ষতিকারক প্রভাব বেশি, ঠিক আছে। তাহলে আমরা আলফা দেখলাম, বিটা দেখলাম।
গামাটা আমি মুখেই বলে দিচ্ছি। গামা হচ্ছে ইলেকট্রন কণা না, ধনাত্মক কণা, প্রোটন না ইলেকট্রন না, এটা নিস্তড়িত। তাহলে এর কোনো আধান নেই, নিস্তড়িত নিউট্রন। তাহলে নিস্তড়িত নিউট্রন, ঠিক আছে। ফলে গামা যদি কোনো পারমাণবিক মানে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যদি গামা রশ্মি নির্গত হয়ে যায়, তাহলে তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আধানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াসের যে শক্তি সেটা কমে যাবে। এর ক্ষেত্রে কিন্তু চার্জ পরিবর্তন হবে। যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 কমে যাবে, প্রোটন দুটো কমে যাবে। গামা বেরিয়ে গেলে 1 কমে যাবে, ভর সংখ্যা সেমই থাকবে কিন্তু চার্জ 1 কমে যাবে। কিন্তু গামা বেরিয়ে গেলে কিন্তু ভর সংখ্যা বা চার্জের কোনো পরিবর্তন হবে না, শুধু নিউক্লিয়াসের শক্তিটা কমে যাবে। এর গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, যেটা আমি তোমাদের আগেই বলেছি, ঠিক আছে। এর বেগ আলোর বেগের সমান। আমি আগের দিনই তোমাদের আলো পড়িয়েছি, আলোর বেগ সম্পর্কেও তোমাদের আগের দিনই বলেছি। তাহলে আলোর বেগ কত তোমরা সবাই জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ। এই গামা রশ্মির বেগ হচ্ছে আলোর সমান, ভেদন ক্ষমতা সব থেকে বেশি, ঠিক আছে, প্রতিপ্রবাহ সৃষ্টি করে। আর হচ্ছে আর একটা কথা, যেখানে এইগুলো আছে সব কিন্তু এই ফটোগ্রাফিক প্লেটে বিক্রিয়া করবে। গামা বিক্রিয়া করবে, বিটা বিক্রিয়া করবে, আলফা বিক্রিয়া করবে, ফটোগ্রাফিক প্লেটে সবাই বিক্রিয়া করবে। তাহলে তেজস্ক্রিয়তা আর তেজস্ক্রিয় রশ্মি এই দুটো আমরা এখন জানলাম। তোমরা এটা দেখে নাও ভালো করে, আমি পরবর্তীটুকু তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে, আরো ডিটেলসে আমরা বিস্তারিত যাব, আগে এইটুকু ভালো করে দেখে নাও। তাহলে চলো বাকিটুকু দেখে নিই আগে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে আলফা কণা বিটা কণা নির্গত হয়, হয়ে নতুন মৌল সৃষ্টি করে, ঠিক আছে। মানে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে তেজস্ক্রিয়তার ফলে এক মৌল থেকে অন্য মৌল সৃষ্টি হয়। এই মৌল সৃষ্টিতে কিন্তু মানে কোনো মৌলের রাসায়নিক পরিবর্তন কিন্তু তেজস্ক্রিয়তার পরিবর্তন ঘটায় না। এটা একটা কিন্তু মনে রাখার মতো বিষয়, যে রাসায়নিক পরিবর্তন ঘটতেই পারে কিন্তু তার তেজস্ক্রিয় তার কোনো ধর্মের কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, এটা ইউরেনিয়াম নিয়েছি 23892 ইউরেনিয়াম, এটা ভর সংখ্যা, এটা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যাও বলতে পারো, ঠিক আছে। এর থেকে একটা আলফা কণা নির্গত হলে তৈরি হচ্ছে T90 234, এটা টি না টিএইচ হবে। টিএইচ মানে থোরিয়াম। তাহলে ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে থোরিয়াম তৈরি হচ্ছে, থোরিয়াম 90 আর 234। তাহলে যদি কোনো নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে যায়, তাহলে উৎপন্ন হওয়া নতুন মৌলের ভর সংখ্যা 4 কমে যাবে। যেহেতু আলফা কণার ভর সংখ্যা ছিল 4 আর পারমাণবিক ক্রমাঙ্ক ছিল 2, ঠিক আছে, দুটো প্রোটন ছিল, তাই 4 কমে যাবে আর পারমাণবিক পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে যাবে। তাহলে সেটাই দেখো কমেছে, এখানে পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমেছে আর ভর সংখ্যা 4 কমেছে। তাহলে এইটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা, আলফা কণা নির্গত হওয়ার একটা জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। এটাকে আমরা ভর সংখ্যা দিয়ে ডিনোট করি, জেডটাকে আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে ডিনোট করছি, আর এক্স হচ্ছে একটা মৌল। তাহলে এর থেকে আলফা কণা বেরিয়ে গেলে Z-2, Z-2 আর A-4 x প্লাস আলফা করা হচ্ছে। আর একটা উদাহরণ দেখে নাও, 236 রেডিয়াম 88, পারমাণবিক ক্রমাঙ্ক দেখো এখানে 232 হয়ে গেছে, 4 কমে গেছে, আর এখান থেকে 2 কমে 86 হয়ে গেছে, এই আলফা কণা তৈরি হচ্ছে। ঠিক যদি এই ইউরেনিয়ামের এই নিউক্লিয়াসটা থেকে যদি বিটা কণা বেরিয়ে যায়, তাহলে ইউরেনিয়াম 239 92 থেকে একটা বিটা কণা বেরিয়ে যাচ্ছে। তাহলে বিটা কণাটা কিরকম ছিল, বিটা কণাটা ছিল
এই রকম, মানে পারমাণবিক ক্রমাঙ্ক 1, এটা ছিল মাইনাসে, আর ভর সংখ্যা কোনো পরিবর্তন ঘটবে না, 0 মানে। তাহলে দেখো 239 92, এখান থেকে ইউরেনিয়ামের এই আইসোটোপটা থেকে এখানে নেপচুনিয়াম তৈরি হলো 239 93, ভর সংখ্যা 1 বেড়ে গেল, বিটা কণা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বিটা কণা তো স্যার একটা ইলেকট্রনের স্রোত, কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তো কোনো ইলেকট্রন থাকে না, তাহলে ইলেকট্রন কি করে বেরোচ্ছে নিউক্লিয়াসের থেকে? নিউক্লিয়াস থেকে কি করে ইলেকট্রন বেরোচ্ছে? ইলেকট্রন তো নিউক্লিয়াসের মধ্যে থাকে না, ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। তাহলে বিটা কণা একটা যেহেতু ইলেকট্রন কণার স্রোত, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বেরোচ্ছে কি করে? দেখো এই তেজস্ক্রিয়তার সময়, ঠিক আছে, এই দেখো আমি এই বিক্রিয়াটা লিখেছি, এটা পরে দেখাচ্ছি। এই তেজস্ক্রিয়তাটার সময় নিউক্লিয়াসে থাকা একটা নিউট্রন বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে একটা প্রোটন একটা নিউট্রনের সৃষ্টি করে। এই বিয়োজিত হয়ে যখন একটা প্রোটন একটা ইলেকট্রনের সৃষ্টি করে, সেই ইলেকট্রনটাই যখন বেরিয়ে আসে বিটা কণা আকারে বেরিয়ে আসে। তাহলে এখানে আমরা জানি নিউট্রনের ভর সংখ্যা 1, আধান 0, ঠিক আছে। ঠিক তেমনই এখানে আমাদের প্রোটনের ভর সংখ্যা 1 আর আধান 1, আর এর সাথে যেহেতু এটা 0, এটা ব্যালেন্স করতে গেলে নিউট্রনের -1 আর 0, তাহলে এই নিউট্রন ভেঙে একটা প্রোটন একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, এই ইলেকট্রনটাই বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ইলেকট্রনটা যখন বেরিয়ে যাচ্ছে, তাহলে একটা মাইনাস হচ্ছে, ঠিক আছে। ঠিক তেমনি তার মানে এখানের থেকে যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্কটা বেড়ে যাবে 1। যেহেতু এটা মাইনাস আছে, তাহলে ধরো 92 -1, তাহলে 93 হচ্ছে। বিয়োগটা আমরা মাইনাস বিয়োগ করলে কি করে হয়? যেহেতু মাইনাস আয়ন, সেই জন্য এখান থেকে ঋণাত্মকটা বেরিয়ে গেলে 92 -1, তাহলে এখানে 93 হয়ে যাচ্ছে। তাহলে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হচ্ছে, আর এই ইলেকট্রনটাই আমাদের বিটা কণা রূপে বাইরে বেরিয়ে আসছে। আর বাইরে বেরিয়ে এসে পরিবর্তনটা কি হচ্ছে দেখো, ভর সংখ্যা 239 ছিল 239 আছে, পারমাণবিক সংখ্যা 92 ছিল হয়ে গেল 93, একটা বিটা কণা বেরিয়েছে। ঠিক আছে, ঠিক এটারই জেনারেল ফর্মুলাটা দেখে নাও। এ আমরা ভর সংখ্যা দিয়ে ডিনোট করেছি, জেড হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, এটা সেম থাকছে, জেড +1 হয়ে যাচ্ছে, বিটা কণা বেরিয়ে যাচ্ছে। আর একটা উদাহরণ দেখো, 234 থোরিয়াম থেকে একটা বিটা কণা বেরিয়ে গেলে Pa91 234 তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। কোনো মৌল, তেজস্ক্রিয় মৌলে নিউক্লিয়াসের মধ্যে বিঘটন ঘটে নতুন মৌলের সৃষ্টি হচ্ছে এবং তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে যাচ্ছে। এই তেজস্ক্রিয় রশ্মিগুলো উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, কখনো আলফা বেরোচ্ছে, কখনো বিটা বেরোচ্ছে, কখনো গামা বেরোচ্ছে। ঠিক আছে, আলফা বিটা কখনো কোনো পরমাণুর মৌল থেকে একসাথে বেরোতে পারে না। আর গামা যদি বেরিয়ে যায়, ধরো এটার থেকে গামা রশ্মি বেরিয়ে গেল, তাহলে এটাই থাকবে, কিন্তু এর নিউক্লিয়াসের শক্তি কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তেজস্ক্রিয়তা। ঠিক আমাদের বায়োলজিতে পড়েছি, এবং তোমার মা বাবার থেকে তুমি হয়েছো, তোমার মার শরীর থেকেই তুমি হয়েছো, তাহলে এইটা হচ্ছে মাতা বা প্যারেন্ট নিউক্লিয়াস, মাতা। আর মাতার থেকে সন্তানরা হচ্ছে, তাহলে এইটা হচ্ছে দুহিতা বা কন্যা। তাহলে এটাকে আমরা বলছি মাতা, আর এটা হচ্ছে দুহিতা। তাহলে মাতা থেকে দুহিতাতে পরিবর্তন হতে গেলে এই ট্রান্সফরমেশনটা আলফা কণার ক্ষেত্রে, আর এই ট্রান্সফরমেশনটা বিটা কণার ক্ষেত্রে ব্যবহৃত হবে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে যদি কোনো পরমাণুর মৌল থেকে আলফা কণা বেরিয়ে যায়, তাহলে উৎপন্ন মৌলের কি ধরনের পরিবর্তন হতে পারে সেটা একটা উদাহরণের মাধ্যমে লেখো। তখন একটা উদাহরণ দিতে হবে, এই জেনারেল ফর্মটা দিতে হবে, লিখতে হবে যে যেহেতু আলফা কণার ভর সংখ্যা 4 এবং পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 2, তাই কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে সেই মৌলের ভর সংখ্যা 4, নতুন তৈরি হওয়া মৌলের ভর সংখ্যা 4 কমে যাবে,
এবং পারমাণবিক ক্রমাঙ্ক 2 কমে যাবে। অর্থাৎ জেনারেল ফর্মুলা বলে এটা লিখলে AXZ অ্যারো দিয়ে XZ-2 A-4 প্লাস আলফা কণা, উদাহরণ হিসাবে দিয়ে দিলে ইউরেনিয়াম 23892 থেকে একটা আলফা কণা বেরিয়ে গেলে 234 থোরিয়াম 90 তৈরি হচ্ছে। এইভাবে বুঝিয়ে দিই। এবার হচ্ছে ব্যবহার। আচ্ছা, তেজস্ক্রিয়তার ক্ষতিকারক প্রভাব অনেক বেশি, ক্ষতিকারক প্রভাব আমাদের পড়ে, কিন্তু ব্যবহারও প্রচুর আছে। ঠিক আছে, ক্ষতিকারক প্রভাব বলতে কি, আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে, জেনেটিক ক্ষতি করতে পারে, ক্যান্সার, টিউমার, বিভিন্ন ধরনের রোগের জন্য আমাদের অসুবিধা করে বা আমাদের রোগ সৃষ্টিতে তেজস্ক্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে। ঠিক ব্যবহার, এর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। যেমন কোনো প্রাচীন বস্তুর বয়স নির্ণয় করার জন্য আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার করে থাকি। কোনো বিভিন্ন চিকিৎসা ব্যবস্থায় তেজস্ক্রিয়তার ব্যবহার করা হয়। যেমন ক্যান্সারের রে দেয়, রেডিয়েশন, এই রেডিয়েশনটা কিন্তু এই তেজস্ক্রিয়তার ব্যবহৃত করেই দেয়া হয়। ঠিক আছে, নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদনে এবং কোনো বিভিন্ন খাদ্যবস্তু দীর্ঘদিন সংরক্ষণের জন্য এই তেজস্ক্রিয়তাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা তেজস্ক্রিয়তা কি জিনিস, তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল থেকে কিভাবে আলফা কণা বিটা কণা বেরিয়ে নতুন মৌল সৃষ্টি করে, উচ্চ তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা কণার আমরা গামা, আলফা বিটা গামা তিনটেরই আমরা সবকিছু দেখে নিয়েছি, কার বিধান ক্ষমতা বেশি, কার গতি বেশি, কে কি ধনাত্মক কি ঋণাত্মক, কে বেরোলে কি তৈরি হবে, কি চেঞ্জ হবে, সব আমরা আজকে দেখলাম। পরের দিন আমরা নিউক্লিয় বিয়োজন এবং সংযোজনটা পড়বো, পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা আশা করছি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে সবসময় কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। নইলে আবার ভিডিওটা তোমরা দেখবে, তাও যদি বুঝতে না পারো আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কি করলে ভালো হবে সেটা ভাবনা চিন্তা করে সেই কাজটা অবশ্যই করব। আজ এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে পারমাণু নিউক্লিয়াসের দ্বিতীয় পর্ব নিয়ে। থ্যাংক ইউ।